টেকনিক্যাল কমিটি থেকে একটা সরকারের আশু করণীয় হিসেবে 13 দফা প্রস্তাব সেটা সরকারের কাছে আমরা দিয়েছিলাম সরকারের 2 মাসের মাথায়, মানে অক্টোবর মাসে 5ই অক্টোবর 2024 সালে। এবং সেখানে যে বিষয়গুলো তুলেছিলাম সেই বিষয়গুলোর উপরেই আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন সময়ে আমাদের সরকার কি করছে সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলেছি। 6 মাস, 8 মাস, 8 মাসের সময় খুবই বিস্তারিত আলোচনা হয়েছে, যেগুলো আমি বললাম যে কারা কারা বক্তব্য রেখেছেন। তারপরে বাজেট এবং চট্টগ্রাম বন্দর এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং বিভিন্ন সময় কথা বলেছি। তো সেটা ধরে আজকে আমরা সামগ্রিক একটা বক্তব্য দিয়েছেন কল্লোল মোস্তফা, পরে ফারহানা শিমু এবং মোশাহিদা সুলতান আকরাম খানও বলেছেন। আমরা যে 13 দফা বলেছিলাম তার 1 নম্বরেই ছিল, যেটা ফারহানা আজকে বলেছেন, 1 নম্বরের প্রথম বাক্যটাই ছিল জুলাই গণ অভ্যুত্থানের শহীদ, নিখোঁজ ও আহতদের পূর্ণ তালিকা প্রকাশ এবং শহীদ ও আহতদের পরিবারের সামগ্রিক দায়িত্ব গ্রহণ করা। এটা আমরা 2 মাসের মাথায় সরকারের আশু করণীয় হিসেবে বলেছিলাম এবং 1 বছরের মাথায় আমরা দেখতে পাচ্ছি যে এটার মধ্যে গুরুতর একটা অবহেলা, শৈথিল্য এবং সমন্বয়হীনতা, এবং তার কারণে যে 22,000 আহত, 22,000 পরিবার যে বিপর্যয়ের মধ্যে পড়েছেন, সেই এটা কি খুব কঠিন ছিল? এটা কি খুব বেশি বরাদ্দ ছিল? আপনার ধরেন, যদি সরকারের জন্য খুব সহজ ছিল একটা সেল গঠন করা, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং একটা আন্তঃ মন্ত্রণালয় একটা সেল গঠন করা, যাদের মূল দায়িত্ব থাকবে শহীদদের তালিকা প্রণয়ন করা, আহতদের রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করা, তাদের পরিবারের দায়িত্ব পুনর্বাসন ইত্যাদি করা। এবং সেই ক্ষেত্রে ফারহানার মতো যারা স্বেচ্ছাসেবীর মাধ্যমে কাজ করছিলেন বিভিন্ন জায়গায়, তাদেরকে এর সঙ্গে যুক্ত করা যেত। তাহলে যুক্ত করা গেলে রাষ্ট্রীয় একটা উদ্যোগের সাথে ব্যক্তিগত উদ্যোগ যৌথভাবে, এবং অনেকেই স্বতঃস্ফূর্তভাবে অনেক জায়গায় কাজ করেছে, কিন্তু এভাবে ব্যক্তিগতভাবে কাজ করে তার সব সামাল দেওয়া যায় না। কিন্তু রাষ্ট্রীয় একটা পরিকল্পনার অধীনে হলে সেটার একটা দীর্ঘমেয়াদী প্রভাব থাকতো, তাদের উপরও ভার কমতো এবং একটা টেকসই সমাধানের দিকে আমরা যেতে পারতাম। সেটা হয়নি। এর পাশাপাশি ওই 1 নম্বরে আমরা বিভিন্ন বিচার কাজ ইত্যাদির কথা বলেছি, এবং যেটা মোমিন বললেন, এই যে মিথ্যা মামলা প্রত্যাহার, 15 বছরের যে মিথ্যা মামলাগুলো হয়েছে সেটা প্রত্যাহারের ব্যাপারে আমাদের খুব দাবি ছিল। এবং মোমিনের কথা থেকে আমরা জানলাম যে 20,000-এর বেশি মামলা আছে শ্রমিকদের বিরুদ্ধে, সেটার ক্ষেত্রে কোনো অগ্রগতি হয়নি, কিন্তু যারা ক্ষমতাবান তাদের ব্যাপারে অগ্রগতি হয়েছে। ইউনূস সাহেবের মামলা খুব দ্রুত প্রত্যাহার হয়েছে, সমাধান হয়েছে, এবং এরকম যারা ক্ষমতার সাথে যুক্ত আছেন তাদের হয়েছে। কিন্তু সবচেয়ে কম হয়েছে শ্রমিকদের বিষয়ে। শ্রমিকদের বিষয়ে আমিও যতদূর জানি তাদের বিরুদ্ধে মামলা, হয়রানি এগুলি কিছুই সমাধান হয়নি। 2 নম্বরে আমাদের ছিল সংবিধান এবং বিচার ব্যবস্থার পরিবর্তন নিয়ে। সংবিধান কমিশনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা, এই বিষয়ে সরকার সংবিধান কমিশন হয়েছে, সংবিধান কমিশনের প্রস্তাব এসছে, নির্বাচন নিয়ে প্রস্তাব এসছে, এবং তার ঐক্যমত্য কমিশনে এটাই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। অন্যান্য কমিশন সেরকম পায়নি, কিন্তু এই কমিশনটা যথেষ্ট গুরুত্ব পেয়েছে। এবং আমরা জানি যে সংবিধান সংশোধনের জন্য সংবিধান সংশোধনের জন্য বেশ কিছু প্রস্তাব গ্রহণ করা হয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় সংশোধনীয় সেখানে আছে। কিন্তু বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করা, এই জায়গাটায় আমরা খুবই সন্দিহান। আগেও আমাদের মনে হতো এবং আমরা পরিষ্কারভাবে জানতাম যে বিচার বিভাগের সিদ্ধান্ত কিংবা রায় বেশিরভাগ ক্ষেত্রে উপরের আদেশে হতো, এবং এখন পর্যন্ত আমরা এই ধরনের ঘটনাগুলোই প্রত্যক্ষ করছি। বিচার বিভাগ, আদালতের ক্ষেত্রে খুব একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা আপনারা শুনলেন, কল্লোল মোস্তফা বলেছেন। গুম প্রতিরোধ ইত্যাদি, গুম, এর মধ্যে গুমের খবর আমরা পাইনি, যদিও ওঠানো, সাদা পোশাকে উঠিয়ে নেওয়ার 2-1টা ঘটনার কথা আমরা শুনেছিলাম। সাদা পোশাকে আটক করা, গ্রেপ্তার করা, এগুলোর কথা শুনেছি আমরা। কিন্তু কল্লোল মোস্তফা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে গুমের বিষয়ে একটা কমিশন হয়েছে, কিন্তু যেটাতে অনেক বেশি মানুষ আরো মারা গেছে, নিহত হয়েছে, কিংবা খোঁজ পাওয়া যায় নাই,
সেটা হচ্ছে ক্রস ফায়ার। ক্রস ফায়ার নিয়ে কোনো কমিশন হয়নি, তদন্ত হয়নি, কিছু হয়নি। এটা আমরা আজকেও আমরা এটা বলতে চাই যে ক্রস ফায়ার বিষয়ে সুনির্দিষ্ট তদন্ত হওয়া উচিত। এটা না হলে এই যে অবিচার এবং অন্যায় এবং সেটার কোনো সমাধান আমরা পাবো না। 3 নম্বরে ছিল গণতান্ত্রিক অধিকার, জানমালের নিরাপত্তা, আইন শৃঙ্খলা বিষয়ে, যে জনগণের নিরাপত্তা বিষয়ে সরকারের বিশেষ ভূমিকা গ্রহণ করা। কারণ 2 মাসের মাথায় আমরা সুনির্দিষ্টভাবে কিছু বিষয় লক্ষ্য করেছিলাম। তার মধ্যে ছিল মব ভায়োলেন্স। এই যে মব সন্ত্রাস, সেটা আমরা 2 মাসের মাথাতেই দেখেছিলাম, অনেকগুলো হয়েছিল। সেখানে মাজার, মসজিদ, কবরস্থান, ভাস্কর্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ধর্মীয় উপাসনা ইত্যাদি বাড়িঘরে হামলা, ভাঙচুর, ত্রাস সৃষ্টি, এগুলো কিন্তু 2 মাসের মাথাতেই আমরা লক্ষ্য করেছিলাম। এবং এগুলোর সমাধানের জন্য আমরা সরকারের সক্রিয় ভূমিকা দাবি করেছিলাম। এবং এটার সাথে সক্রিয় ভূমিকার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ছিল জড়িতদের, এগুলোর সাথে যারা জড়িত ছিল তাদের বিচার করা। আমরা 1 বছরের মাথায় বলতে বাধ্য হচ্ছি যে এই ধরনের মব সন্ত্রাস, ভাঙচুর, হামলা এগুলোর সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তার করা কিংবা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, এটা কোনো সন্তোষজনক অগ্রগতি হয় নাই। এবং বরঞ্চ সরকারের দিক থেকে দেখা গেছে যে এটার প্রতি কোনো কোনো ক্ষেত্রে প্রচ্ছন্ন কিছু, যেমন কোনো কোনো উপদেষ্টা বা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ব্যক্তি মব সন্ত্রাসকে যৌক্তিকতা দেওয়ার চেষ্টা করেছে। বলেছেন যে মব সন্ত্রাস এটা কোনো সন্ত্রাস না, এটা হচ্ছে প্রেশার গ্রুপ। এটা কাণ্ডজ্ঞানের বিষয় যে মব সন্ত্রাস এবং প্রেশার গ্রুপ এক কথা না। প্রেশার গ্রুপ যারা জনগণের মধ্যে থেকে যখন আন্দোলন হয়, ক্ষমতাবান বা রাষ্ট্রীয় ক্ষমতাধর ব্যক্তির বিরুদ্ধে জনগণের দাবি নিয়ে যখন আন্দোলন হয়, সেটার মধ্যে সন্ত্রাস থাকে না, সেটার মধ্যে আন্দোলন থাকে, দাবি দেওয়া থাকে। আর মব সন্ত্রাসটা হচ্ছে তুলনামূলকভাবে দুর্বল এবং নাজুক অবস্থায় যারা থাকে তাদের উপরে যখন বড় ধরনের সন্ত্রাসী হামলা হয়, সেটা হচ্ছে মব সন্ত্রাস। এবং আমরা লক্ষ্য করলে দেখি যে মব সন্ত্রাসের কয়েকটা দিক আছে। একটা হচ্ছে কোনো প্রতিষ্ঠান দখল করার জন্য, প্রতিষ্ঠান দখল করতে হবে কিংবা জমি দখল করতে হবে, সেটার জন্য একটা মব সন্ত্রাস হয়। আর একটা মব সন্ত্রাস আমরা দেখছি পদ দখল করার জন্য, কোনো পদ দখল করতে হবে, সেই পদ দখল করার জন্য যারা দখলে ইচ্ছুক করে পদ দখল করেন কিংবা কাউকে উঠান, কাউকে নামান, কাউকে বসান, কাউকে ওইখান থেকে বিতরণ করেন, সেটা হচ্ছে আরেকটা ধরো। তৃতীয় আরেকটা হচ্ছে মতাদর্শিকভাবে যখন মব সন্ত্রাস, মতাদর্শিকভাবে নারী বিদ্বেষী কিংবা সংখ্যালঘু বিদ্বেষী কিংবা সংখ্যাগুলি গরিষ্ঠদের মধ্যেও যারা দুর্বল তাদের বিরুদ্ধে যখন, তাদের বিরুদ্ধে যেমন যে মাজার কিংবা মন্দিরে যে সমস্ত হামলাগুলো হয়েছে কিংবা সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা যেগুলো হয়েছে, সেগুলো অনেকগুলোর পেছনে জমি জমা দখলের ব্যাপার ছিল। আবার কোনো কোনো ক্ষেত্রে ছিল মতাদর্শিকভাবে নারী বিদ্বেষী, জাতি বিদ্বেষী কিংবা ধর্মীয় সংখ্যালঘু বিদ্বেষী তৎপরতা। এটার ব্যাপারে 2 মাসের মাথায় আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করলেও পরবর্তী 10 মাসেও এই ধারাটা কোনো সন্তোষজনক অগ্রগতি তো হয়নি, বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে অবনতি হয়েছে। এরপরে বিশেষ ক্ষমতা আইন নিয়ে আমরা কিছু বলেছিলাম। 74-এর বিশেষ ক্ষমতা আইন, এটা একটা বিস্ময়কর ব্যাপার যে 74-এর বিশেষ ক্ষমতা আইন জনগণের উপরে নিপীড়নের জন্য এই আইনটা করা হয়েছিল। সেই বিশেষ ক্ষমতা আইন পার হয়ে জরুরি অবস্থা হয়েছে, একদলীয় শাসন হয়েছে, তারপরে সামরিক শাসন হয়েছে, তারপরে কতগুলো সরকারের পরিবর্তন হয়েছে, 74-এর বিশেষ ক্ষমতা আইন বাতিল হবে। এবং এখনকার সরকার আওয়ামী লীগের যে যত অপকর্ম সেগুলির ব্যাপারে তো তারা কুণ্ঠাহীনভাবে অকুণ্ঠ চিত্তে এগুলো বর্ণনা করছেন, কিন্তু আওয়ামী লীগের সময় যে সমস্ত নিবর্তনমূলক আইন করা হয়েছে সেটা বাতিলে তাদের কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। 74-এর বিশেষ ক্ষমতা আইন হচ্ছে তার মধ্যে একটা। এবং আমরা 8 মাসের মাথায় যখন পর্যালোচনা করি তখন আমরা দেখিয়েছিলাম যে শ্রমিক আন্দোলন করছেন, অটোরিকশার উপরে যে জুলুম সেটার আন্দোলন করছেন, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বিশেষ ক্ষমতা আইনে, 74-এর বিশেষ ক্ষমতা আইন। এবং এখানে পুলিশ বাহিনীর পুনর্গঠনের রূপরেখার বিষয়ে আমরা বলেছিলাম, গুম খুনের হোতা র্যাব বিলুপ্ত করার কথা বলেছি,
ডিজিএফআই সহ গোয়েন্দা সংস্থা সমূহের জবাবদিহি কথা আমরা বলেছি। এগুলির ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি এবং সার্ভেলেন্স নজরদারির যে ব্যবস্থা, যে টেকনোলজি আওয়ামী লীগের সময়ে আমরা শুনেছি ইসরায়েলের কাছ থেকে কেনা হয়েছে, হাঙ্গেরির মাধ্যমে এটা নিয়ে তথ্যচিত্র প্রকাশিত হয়েছিল, সেই মেশিন এবং সেই তৎপরতার মধ্যে কোনো পরিবর্তনের খবর আমরা জানি। দ্রব্যমূল্য অর্থনৈতিক নীতি, দ্রব্যমূল্য সহ অর্থনৈতিক নীতি ইত্যাদি বিষয়ে আমাদের 4 নম্বরে ছিল। সেখানে তথ্য সংগ্রহ এগুলি আমরা দেখলাম যে সরকার পরিবর্তনের সাথে সাথে কিছু বিষয় তো উন্নতি হয়েছে, যেমন সম্পদ পাচারটা যারা করছিল তারা যেহেতু আর করতে পারছিল না, সেই জন্য আমাদের কিছু পজিটিভ রেজাল্ট আমরা পেয়েছি রিজার্ভের উপরে। আমাদের যে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ, সেই রিজার্ভের উন্নতি হয়, রেমিটেন্সের উন্নতি হয়েছে এবং মুদ্রাস্ফীতির ক্ষেত্রেও আমাদের কিছুটা উন্নতি আমরা পাই। এবং ব্যাংকিং ক্ষেত্রে কিছু উদ্যোগ নেওয়ার কারণে ব্যাংকিং ব্যবস্থার মধ্যে যে ধসটা নামছিল সেটার মধ্যে কিছুটা উন্নতি আমরা দেখতে পাই। কিন্তু খেলাফি ঋণ, যেটা কল্লোল বলেছেন, খেলাফি ঋণ উদ্ধারের বিষয়গুলো এখন পর্যন্ত তার অগ্রগতি আমরা দেখি নাই। পাচারকৃত অর্থ উদ্ধারও আমরা কোনো উদ্যোগ দেখি নাই। ডাটার ক্ষেত্রে গত সরকারের সময় একটা বড় সমস্যা ছিল ডাটা নির্ভরযোগ্যতা। ডাটার মধ্যে ম্যানিপুলেশন ছিল, পলিটিক্যাল ম্যানিপুলেশন ছিল, ডাটার মধ্যে নির্ভরযোগ্য ডাটা পাওয়ারই একটা সমস্যা ছিল। আমরা জিডিপি সহ যত ধরনের ডাটা দেখি তার মধ্যে ইনফ্লেটেড অনেক কিছু বানানো ম্যানুফ্যাকচার ডাটা আমরা দেখি। সেটার ক্ষেত্রে বড় একটা সমস্যা ছিল যে প্রতিষ্ঠান এই ডাটাটা সরবরাহ করে, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, সেই পরিসংখ্যান ব্যুরোকে দক্ষ, সক্ষম এবং তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার যে সুযোগ, এইটার সমস্যাটা ছিল সেই সময় খুব প্রবলভাবে। সেটা দূর করার জন্য এই প্রতিষ্ঠানটাকে দক্ষ, সক্ষম করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা, সেটা কিন্তু এখন পর্যন্ত হয়নি। আর একটা বড় সমস্যা হচ্ছে যে বিশ্ব ব্যাংক, IMF, ADB, জাইকা এই প্রতিষ্ঠানগুলো গত সরকারের সময় যে শোষণ, নিপীড়ন, সম্পদ পাচার, সম্পদ লুণ্ঠনের যে মডেলটা দাঁড়িয়েছিল, সেই মডেলের পেছনের শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো, বিশ্ব ব্যাংক, IMF, ADB, জাইকা। কেন তারা এর পেছনে ছিল সেগুলো আমরা বিস্তারিত আগে আলোচনা করেছি। আমাদের একটা দাবি ছিল 4 নম্বরে যে বিশ্ব ব্যাংক, IMF, ADB এই ধরনের ঋণযুক্ত যত প্রকল্প আছে, ওয়াসা বলেন, পিডিবি বলেন, তারপরে পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, সমস্ত জায়গায় এই প্রতিষ্ঠানগুলো ঋণযুক্ত প্রকল্প আছে এবং সেই প্রকল্পের ফলাফল হিসেবে শিক্ষার বাণিজ্যিকীকরণ, চিকিৎসার বাণিজ্যিকীকরণ এবং যত ডাটার ক্ষেত্রে যত সমস্যা, পানির দাম বৃদ্ধি, পাট শিল্পের বিনাশ, স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন ধরনের সংকট, এগুলোর সাথে এই প্রকল্পগুলো সম্পর্ক আছে, রেলওয়ের বিভিন্ন বিপর্যয়। তো সেই জন্য আমরা তাদের সকল প্রকল্পের একটা মূল্যায়নের দাবি করেছিলাম, যেগুলোর উপরে একটা পরিষ্কার সরকারের একটা ভূমিকা আসুক এবং কোনো প্রকল্পের কারণে যদি দেশের কোনো ক্ষতি হয়, জনগণের কোনো ক্ষতি হয়, এইসব সংস্থার জবাবদিহি যেন একটা ধারা যোগ করে, মানে এই সরকারের যেন সেটার একটা সূচনা করে। কিন্তু এটার বদলে আমরা দেখতে পাচ্ছি এই সরকারের সময় এই প্রতিষ্ঠানগুলো, বিশ্ব ব্যাংক, IMF, ADB এবং জাইকার উপরে নির্ভরশীল অর্থনৈতিক কাঠামো পরিবর্তনের অর্থনৈতিক নীতি ধারাটাই আরো শক্তিশালী হয়েছে এই সরকারের সময়, যার প্রভাব, যার প্রতিফলন আমরা গত বাজেটের মধ্যে পেয়েছি। 5 নম্বরে শিল্প শ্রমিকদের বিষয় ছিল, মোমেন যেটা বললেন যে এই সমস্ত বিষয়গুলো আমরা বলেছিলাম এবং সেখানে ন্যূনতম জাতীয় মজুরি ঘোষণা করা, বকেয়া মজুরি সহ সকল দাবি মেনে নেওয়া, এগুলোর কথা আমরা বলেছিলাম সেই সময়। সরকারের একটা উদ্যোগ আমরা দেখেছিলাম এবং দেখে কিছুটা আশাবাদী হয়েছিলাম, সেটা হচ্ছে সরকার, শ্রমিক পক্ষ এবং মালিক পক্ষ এই ত্রিপক্ষীয় বৈঠক হয়েছিল বেশ কয়েক দফা। এটা হয়েছিল সেপ্টেম্বর মাসে এবং সেখানে 18 দফা চুক্তি হয়েছিল এবং সেই 18 দফা চুক্তি ছিল খুবই ডিটেল এবং খুবই গ্রহণযোগ্য এবং বলা যায় যে পরিবর্তনের কিছু সূচনা হতে পারত। সেখানে জাতীয় ন্যূনতম মজুরির কথা ছিল, বকেয়া মজুরি পরিশোধের কথা ছিল, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকারের কথা ছিল, সব ছিল। সেই 18 দফা চুক্তি স্বাক্ষরের পরে এই চুক্তি বাস্তবায়নের কোনো লক্ষণ আমরা দেখিনি।
তার ফলে বকেয়া মজুরির জন্য আন্দোলন অব্যাহত ছিল, এবং বকেয়া মজুরি আন্দোলন করতে গিয়ে শেখ হাসিনার সময় নিহত হয়েছে শ্রমিক, এই সরকারের আমলেও নিহত হয়েছে। চম্পা খাতুন একজন অন্যতম শহীদ, এবং এর বাইরেও আরো আরো গুলি হয়েছে, এবং এই যে ছাঁটাই, সেই ছাঁটাইগুলো হয়েছে। বেক্সিমকো সহ যারা অপরাধী, অভিযুক্ত, বাংলাদেশের সম্পদ লুণ্ঠন পাচারের জন্য যারা দায়ী, তাদের বেশ কিছু কারখানা এবং তাদের সহ অন্য কিছু কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। আমরা এটা প্রতিবাদ করেছিলাম। আমরা বলেছি যে মালিকদের অপরাধের জন্য, তারা তো ঋণ নিয়ে করেছে, সেই ঋণটাও তো পাবলিক মানি, আসলে এটা পাবলিক মানিরই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো আসলে এই বেক্সিমকো, বসুন্ধরা, এস আলমের অনেক প্রতিষ্ঠান যথাযথভাবে তদন্ত করলে দেখা যাবে যে এটা পাবলিক মানি দিয়ে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের দায় দায়িত্ব তো সরকারকে নিতে হবে, মালিকদের বিচার করতে হবে, কিন্তু শ্রমিকদের শাস্তি দেওয়ার তো কোনো যুক্তি হতে পারে না। দেখা যাচ্ছে যে আসল শাস্তিটা মালিকরা আরাম এসেই আছে, বেশিরভাগ মালিক বিদেশে চলে গেছে, আসল শাস্তি পাচ্ছে শ্রমিকরা, কারণ শ্রমিকরা এখানে প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে শ্রমিকদের কোনো কাজ নাই। প্রায় লক্ষাধিক শ্রমিক এখন চাকরিচ্যুত, তারা নতুন বেকার এই সরকারের আমলে। তাদের বিষয়ে আমরা বিশেষভাবে সরকারকে বলেছিলাম, সেটার কোনো সমাধান হয়নি। রানা প্লাজা, তাজরিন, হাসেন ফুড, এই যে হত্যাকাণ্ড, সেটার বিচারের কথা বলা হয়েছিল, সেটার ক্ষেত্রেও তেমন কোনো অগ্রগতি নেই। 6 নম্বরে ছিল কৃষি, এই যে প্রকৃতি। আমরা ধারণা করেছিলাম যে সরকারের মধ্যে পরিবেশ বিষয়ে সচেতন কিছু ব্যক্তিবর্গ আছেন, তারা এই বিষয়টা বুঝতে পারবেন। আমরা এই বাক্যটা এভাবে বলেছিলাম যে প্রকৃতি ও কৃষক বান্ধব কৃষি ব্যবস্থা নিশ্চিত করতে একটা কমিশন গঠন করে। যে কৃষি ব্যবস্থা তো সামগ্রিকভাবে একটা দূষণ, ভয়ঙ্কর রকম প্রাণঘাতী বিভিন্ন ধরনের উপাদান সেখানে ব্যবহার হয়, এবং কৃষকরাই হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে বেশি সংখ্যক ক্যান্সার রোগী হচ্ছে কৃষকরা, কারণ ওইখানে প্রাণঘাতী সমস্ত ওষুধ ব্যবহার। তার থেকে বেরোনোর রাস্তাটা কি হইতে পারে সেটা নিয়ে একটা কমিশন গঠনের দাবিটা ছিল। এটার ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি। কৃষি উপকরণ এবং যেভাবে করা হচ্ছে সেটাই করা হচ্ছে। এই যে আলু চাষের কথা বলা হচ্ছে, এটা আমরা 8 মাসের মাথায় মাহমিদজা যে এবং সাইদ শাহিন পরিষ্কারভাবে এগুলো দেখিয়েছিলেন যে আলু চাষি এবং কৃষকরা ফসলের ন্যায্য দাম না পাওয়ার কারণে আত্মহত্যা করছে। শুধুমাত্র সরকারের উদ্যোগটা দরকার ছিল যে হিমাগারের সংখ্যা বাড়ানো এবং ফসলের ন্যায্য দাম পাওয়ার জন্য কিছু উদ্যোগ গ্রহণ করা। সংরক্ষণ, ফসল সংরক্ষণ, সরকারের ক্রয় নীতি, সেটা পরিবর্তন করলে এই অবস্থা পরিবর্তন করা সম্ভব ছিল। সরকার এই বিষয়ে কিছুই করে নাই। এইখানে আরেকটা দাবি ছিল, যেটা মোশাহিদা সুলতানা বললেন, এই চিনি কলের কথা। আমরা বলেছিলাম যে রাষ্ট্রায়ত্ত পাটকল, চিনি কল এগুলো চালুর জন্য প্রয়োজনীয় কিছু নীতিমালার পরিবর্তন এবং কিছু উদ্যোগ হয়েছিল। সেখানে একটা কমিটি হয়েছিল, মোশাহিদা সুলতানাও ছিলেন তার সাথে, কাফিরতনও ছিলেন মনে হয়, চিনিকল, এবং তার ব্যাপারে মনে হয়েছিল কিছু আশার আলো দেখা গেছিল যে হ্যাঁ এরকম খুলবে, কিন্তু তারপরে সেটা অগ্রগতি হয়। এবং তাদের অবস্থান মনে হচ্ছে যে আগের সরকারের সাথে দৃষ্টিভঙ্গিগত কোনো পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না। দেখতে পারার একটা বড় কারণ হচ্ছে যে পেছনে যে মতাদর্শটা কাজ করছে, নিউ লিবারেল ইকোনমিক পলিসি এবং বিশ্ব ব্যাংক, তাদের যে প্রভাব, সেই প্রভাবটাই হচ্ছে কেন্দ্রীয়। সেই প্রভাবের কারণে এখানে আমরা কোনো পরিবর্তনই দেখতে পাচ্ছি না। 7 নম্বরে বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে আমাদের সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা আমরা প্রস্তাব করেছিলাম, এবং সেখানে বলা হয়েছিল যে রামপাল, রূপপুর, মাতারবাড়ির এই যে মেগা প্রকল্পগুলো, এগুলি যে ভয়ঙ্কর, এবং শেখ হাসিনার সময়ে জনবিরোধী তৎপরতার যে চিহ্নগুলো, সেই চিহ্নগুলির মধ্যে এটা একটা অন্যতম, যে রামপাল, রূপপুরের মতো প্রকল্প, এবং রেন্টাল, কুইক রেন্টাল, এলএনজি, আদানি সহ বিভিন্ন চুক্তি। আমাদের দাবি ছিল যে সমস্ত চুক্তিগুলি আপনি প্রকাশ করেন, এবং এইটা প্রকাশ করে, এগুলি নিয়ে তো অনেক কাজ হয়েছে, এটা প্রকাশ করেন এবং এগুলি থেকে কিভাবে বের হওয়া যায় সেটা নিয়ে পাবলিক ডিসকাশনে আসেন। আপনারা উদ্যোগ গ্রহণ করেন, পাবলিক মতামত নেন, তারপরে এটা থেকে আমাদের বের হইতে হবে, কারণ এগুলি দীর্ঘমেয়াদী একটা জনগণের উপরে তার যে প্রভাব সেগুলো। তারপরে ফুলবাড়ি চুক্তি নিয়ে একটা কথা ছিল, যে এখানেও কিন্তু একটা মিথ্যা মামলা আছে যেটা প্রত্যাহার এখন পর্যন্ত হয়নি। ফুলবাড়ির সংগঠক যারা, ফুলবাড়ি আন্দোলনের যারা স্থানীয় সংগঠক, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা এই কোম্পানি করেছে,
যে মিথ্যা মামলা প্রত্যাহারের ব্যাপারেও আমরা যোগাযোগ করেছিলাম, কিন্তু এটা এখন পর্যন্ত প্রত্যাহার হয়নি। বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে আমাদের বক্তব্য ছিল যে বিদেশি ঋণ নির্ভর, আমদানি নির্ভর, বিদেশি কোম্পানি নির্ভর বিদ্যুৎ ও জ্বালানি পরিকল্পনা সরকারের এখন পর্যন্ত অব্যাহত আছে। শেখ হাসিনার সময় জাইকা, এই জাপানি প্রতিষ্ঠান, তারা যে মহাপরিকল্পনা করেছিল, এই সরকার কিন্তু ওই মহাপরিকল্পনা এখনো বাতিল করে। আসলে শেখ হাসিনার সময়কার অর্থনৈতিক নীতি, বিভিন্ন প্রকল্প, বিভিন্ন চুক্তি, কোনো কিছু এই সরকার বাতিল করে। যদিও বলছে যে তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা একটা পরিবর্তন এই সেই করবে, নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, এই সমস্ত, কিন্তু মূল যে সমস্ত ভিত্তি, এটা কিছুই পরিবর্তন করেনি। আমরা বলেছিলাম যে সরকার শুরু করতে পারতো একটা কাজ, সেটা হচ্ছে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি একটা মহাপরিকল্পনার প্রস্তাব করেছিল 2017 সালে, এবং সেখানে দেখানো হয়েছিল যে কয়লারও দরকার হবে না, পারমাণবিক দরকার হবে না, এলএনজি দরকার হবে না, বাংলাদেশের জাতীয় সক্ষমতা বিকাশের মাধ্যমে অনেক কম দামে বিদ্যুৎ পাওয়া সম্ভব, অনেক কম দামে গ্যাস অনুসন্ধান উত্তোলন করা সম্ভব, এবং পরিবেশ বান্ধব উপায়ে বিদ্যুৎ সবার ঘরে ঘরে পৌঁছানো সম্ভব। সেইটার জন্য এই মহাপরিকল্পনা ধরে সরকার কাজ করতে পারত, কিন্তু সরকার এই বিষয়ে খুব কোনো আগ্রহী দেখায়। এবং পল্লী বিদ্যুৎ সমিতি, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এক করে এটাও কিন্তু বিদ্যুৎ জনগণের কাছে যথাযথভাবে মানসম্মত বিদ্যুৎ পৌঁছানোর জন্য এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, যেটা সরকার করেনি। 8 নম্বরে ছিল শিক্ষা ও সংস্কৃতি, শিক্ষার বাণিজ্যিকীকরণ, অব্যবস্থাপনা বন্ধ, সার্বজনীন, এটার ব্যাপারে একটা কমিশন গঠন করার জন্য আমরা প্রস্তাব দিয়েছিলাম 2 মাসের মাথায়। সরকার অন্যান্য কমিশন করলেও শিক্ষা নিয়ে কোনো কমিশন করেনি, এবং সংস্কৃতি নিয়েও সেরকম কোনো কমিশন হয়নি, যদিও সংস্কৃতি মন্ত্রণালয়ের অনেক বিরাট বিরাট প্রকল্প আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা নিয়ে যথাযথভাবে কোনো কাজ হয়নি। শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী দখলদারি তৎপরতা বন্ধ হয়েছিল ছাত্রলীগ যাওয়ার সাথে সাথে, তো সেটা এখন পর্যন্ত ছাত্রলীগ হতে চায় এরকম কিছু তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। মানে ছাত্রলীগের ওই যে সংস্কৃতিটা তৈরি করেছিল সেরকমই আবার সংস্কৃতি আবার নতুন করে করার আগ্রহ নিয়ে কারো কারো আমরা তৎপরতা দেখতে পাচ্ছি এখন। ছাত্র সংসদ নির্বাচন দাবি ছিল আমাদের, একটা তারিখ ঘোষণা হয়েছে, আমরা আশা করি যে সেগুলো যথাযথভাবে হবে। আমরা বলেছিলাম যে আপনারা খেয়াল করলে দেখবেন যে সারা বাংলাদেশে যে জায়গাটায় ঘাটতি, সংস্কৃতি ক্ষেত্রে ঘাটতিটা কিন্তু প্রবল, শিক্ষা খাতে অবহেলাটা প্রবল গত সরকারের সময় ছিল। সারা দেশে পাঠাগার স্থাপন করা, এটা আমরা বিশেষভাবে বলেছিলাম যে পাঠাগার স্থাপন করা, শিল্পকলা একাডেমি সহ সাংস্কৃতিক তৎপরতা বাড়ানো, কারণ ওই জায়গাটাতে আমাদের বড় ধরনের ঘাটতি। শিল্পকলা একাডেমিগুলি এখন, যেটা আকরাম খান বলেছেন যে বড় ধরনের দুর্দশার মধ্যে আছে, শিল্পকলা একাডেমির সাথে অনেক শিক্ষক, গানের শিক্ষক, নাচের শিক্ষক, ছবি আঁকার শিক্ষক, তারা খুব দুর্দশার মধ্যে আছে, সেগুলোর পরিবর্তন হওয়া দরকার। সংস্কৃতি উপদেষ্টা যিনি, তিনি তো এই সমস্ত বিষয় না জানার কথা, কিন্তু এগুলির ব্যাপারে কোনো উদ্যোগ আমরা দেখিনি। আপনারা খেয়াল করলে দেখবেন সারা বাংলাদেশে, ঢাকা শহরের ক্ষেত্রেও খেয়াল করেন যে ঢাকা শহরে খাবারের দোকান কত বেড়েছে। খাবারের দোকান বৃদ্ধিটাই হচ্ছে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি। এখন আমাদের তরুণরা কোথায় তারা গল্প করবে, কোথায় তাদের সময় কাটাবে, খেলার মাঠ নাই। এবং আমরা উন্মুক্ত স্থানগুলো দখলমুক্ত করার জন্য বলেছিলাম যে উন্মুক্ত স্থানগুলো দখলমুক্ত করেন, এটা আমাদের স্বাস্থ্য মানে অসুস্থতা কমানোর একটা অন্যতম মাধ্যম হতে পারে। এই যে বিভিন্ন রকম নদী, খাল, জলাশয় দখলমুক্ত করেন, খেলার মাঠ, পার্ক দখলমুক্ত করেন, এটার ব্যাপারে কিন্তু আমরা অদ্ভুত, উপদেষ্টাদের মধ্যে অনেকেই আছেন যারা এই সমস্ত বিষয়ে কথা বলেছেন। এই খাল কিংবা উন্মুক্ত জায়গা দখলমুক্ত তো হয়ই নেই, বরঞ্চ এই সময় আরো এই যে পান্থকুঞ্জের আন্দোলনের কথা আপনারা জানেন, যে পান্থকুঞ্জ আন্দোলনও ছিল এরকম, যে কিভাবে একটা ঢাকা শহরের মধ্যে একটা ছোট সবুজ জায়গা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। খোলা মাঠ, এই যে ফার্ম গেটের একটা পার্ক, মানে একটা খোলা জায়গা ছিল, ওইটা দখলমুক্ত করার প্রতিশ্রুতি ছিল, ওইটা হয়নি। খিলগা সহ বিভিন্ন জায়গায় এই যে সরকারি প্রতিষ্ঠানগুলো অনেক জায়গা দখল করে দিয়েছে, আনসার, পুলিশ, তারপরে বিডিআর, বিজিবি, আর্মি, এদেরই দখলে আছে এখন অনেক জায়গায়। আমি আজকে বিশেষভাবে বলতে চাই যে শিল্পকলা একাডেমি, এটা অবিলম্বে সামরিক বাহিনীর দখলমুক্ত করা উচিত। বা ঢাকা শহরের, ঢাকার শিল্পকলা একাডেমি থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় শিল্পকলা একাডেমি, কমিউনিটি সেন্টার, দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর
একটা আস্তানা হিসেবে কিংবা র্যাবের আস্তানা হিসেবে কিংবা বিজিবির আস্তানা হিসেবে ব্যবহৃত হয়েছে। তো যে এই গণ অভ্যুত্থানের প্রধান বিষয়টাই ছিল একটা সৃজনশীলতা, গ্রাফিতি, গান, সমস্ত কিছুর মধ্যে দিয়ে সেই সাংস্কৃতিক তৎপরতা বাড়ানোর জন্যই তো সরকারের বিশেষ উদ্যোগ নেওয়া উচিত। তো সেই জায়গাগুলি কি দখল হয়ে থাকবে কিংবা সেই জায়গাটাতেই বরাদ্দ সবচেয়ে কম থাকবে, সেই জায়গাটাই মনোযোগ কম থাকবে, এটাই আমরা সরকারের এই ভূমিকার মধ্যে কোনো এই ধরনের কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি। এই সংস্কৃতি উপদেষ্টা তো চলচ্চিত্রও বানান, সেই চলচ্চিত্র জগতও কিন্তু বড় ধরনের সংকটের মধ্যে আছে। সিনেমা হল এবং অন্যান্য জায়গাগুলো বড় ধরনের দুর্দশার মধ্যে। সেগুলো গত সরকারের সময় ছিল, এই সরকারের সময় আমরা কোনো ধরনের পরিবর্তন দেখতে পাই। বন উজাড় করা, জলাশয়, এগুলো বিষয়ে আমরা বলেছি স্বাস্থ্য পরিবেশের ধারায় ৯ নম্বরে। সেখানে আমরা বলেছিলাম একটা খুব সহজ কাজ করার কথা সরকারকে পরামর্শ দিয়েছিলাম, যে পাবলিক বা সর্বজন হাসপাতালের মান উন্নয়ন করার জন্য নতুন কোনো বরাদ্দ দরকার নেই। শুধুমাত্র এইসব প্রতিষ্ঠানে যদি রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা, সরকারি কর্মকর্তাদের চিকিৎসা বাধ্যতামূলক করা হয়, যে তাদের সকল চিকিৎসা হবে পাবলিক হসপিটালে। এইটা যদি হয়, মানে এই উপদেষ্টারা যদি এখন পাবলিক হসপিটালে চিকিৎসা নিতে যান, সেটাই স্বয়ংক্রিয়ভাবে ওই হাসপাতালগুলোর মান উন্নয়ন করবে। অনেক অব্যবস্থা দূর হবে, অনেক ধরনের মেশিনপত্র যেগুলি বাক্সের মধ্যে আটকে আছে, বাক্সগুলি খুলে সেই মেশিনগুলি ব্যবহার শুরু হবে। অনেকগুলো আইসিইউ অনেকগুলো বন্ধ হয়ে আছে পাবলিক হসপিটালে, প্রাইভেট হাসপাতালের চিকিৎসার সুবিধা দেওয়ার জন্য, সেগুলি চালু হবে। শুধুমাত্র তারা যদি নিজেরা চিকিৎসা গ্রহণ করে, এইটা বাধ্যতামূলক করার কথা আমরা বলেছিলাম। কোনো আচার আচরণ, কথাবার্তা কিংবা এই ধরনের পদক্ষেপের কোনো পরিবর্তন আমরা এ পর্যন্ত দেখিনি। 10 নম্বরে আমরা পাহাড় এবং সমতলের সংখ্যালঘু জাতিগোষ্ঠীর অধিকারের কথা বলেছিলাম। এই যে সংবিধান এবং অন্যান্য জায়গায় যে সমস্ত পরিবর্তন, সেই সমস্ত পরিবর্তনের মধ্যেও এই জায়গাগুলো পরিষ্কারভাবে আসে নাই। যেটা কল্লোলও বলেছেন যে গত কিছুদিনে এই পাহাড় এবং সমতলের যারা সংখ্যালঘু জাতিসত্তা, তাদের কিভাবে সমস্যা হয়েছে, তাদের উপর আক্রমণ হয়েছে, হয়রানি হয়েছে এবং তাদের হতাহতের ঘটনাও ঘটেছে। 11 নম্বরে নারী এবং লৈঙ্গিক বৈচিত্র্য, এটা নিয়েও বিস্তারিত আমাদের আগে আলোচনা হয়েছিল এবং এখানে আমরা, এটা তো একটা বড় কাজ, এই সমানাধিকার। আমরা দেখলাম যে যতগুলো কমিশন গঠন হয়েছে তার মধ্যে সবচাইতে বেশি আক্রান্ত হয়েছে নারী বিষয়ক কমিশন, এবং তাদের বিরুদ্ধে আক্রমণ এবং তাদের উপরে যেরকম হিংস্র ধরনের কথাবার্তা বলা হয়েছে, সরকার এ বিষয়ে পুরাই নীরব ছিল। কারণ সরকারের দিক থেকে আমরা এটা নিয়ে কোনো প্রতিবাদও দেখি নাই, কিংবা এই কমিশনের যে সমস্ত বিষয় আপত্তি সেটা নিয়ে আলাপ আলোচনা করে এটার বিষয়ে যে অগ্রগতি, সেটার বিষয়ে আমরা সরকারের কোনো মনোযোগ দেখি। একটা খুব সহজ কাজ ছিল, যেটা আমরা বলেছিলাম, যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা কারখানার সচিবালয় সহ সকল প্রতিষ্ঠানে চালু করা, এবং এটা হাইকোর্টের একটা নির্দেশনা ছিল। সেই নির্দেশনা অনুযায়ী কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে এটা চালু হয়েছিল, কিন্তু সচিবালয় সহ অন্যান্য বহু প্রতিষ্ঠানে এখন পর্যন্ত যথাযথভাবে এগুলো কার্যকর হয়নি। এটা সরকারের জন্য এটার জন্য কোনো বাজেট দরকার হতো, এটা উদ্যোগটা দরকার ছিল। এবং অন্যান্য মামলা, যে যে সমস্ত নারী ও শিশু নির্যাতনের মামলার বিচারক সংখ্যা বাড়ানো, এই সমস্ত বিষয়গুলো কিছু ছিল। লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর সাংবিধানিক এবং স্বতন্ত্র আইনগত অধিকার, এটা তো এই সরকার অন্তত তার স্বীকৃতিটা, তাদের মুখের ভাষাতেও আমরা এটার বিষয়ে, তাদের মুখের কথাতেও আমরা এটার বিষয়ে কোনো গুরুত্ব শুনিনি, বরঞ্চ এগুলির বিরুদ্ধে বিভিন্ন রকম মব সন্ত্রাস এবং বিভিন্ন ধরনের প্রচার আমরা দেখেছি। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আমাদের মানব পাচার নিয়ে একটা ছিল 12 নম্বরে, যে আমাদের প্রবাসী যারা, তারাই তো বাংলাদেশের অর্থনীতির একটা ভিত্তি স্থাপন করে। $25 বিলিয়ন কমপক্ষে আসে প্রতি বছর। IMF ঋণ দিছে, IMF এর কাছে ঋণ নেওয়া হয়েছে $3 বিলিয়ন 3 মাসে। সেখানে 2 মাসে তার চাইতে প্রবাসীদের রেমিটেন্স বেশি আসে। সেই রেমিটেন্স আমাদের অর্থনৈতিক ভিত্তি হইলেও তাদের যে নিরাপত্তাহীনতা, সেটা দূর করার ব্যাপারে উদ্যোগটা বাংলাদেশের কোনো সরকারই নেয়নি। এই সরকার বিমানবন্দরে লাউঞ্জ প্রতিষ্ঠা করেছেন, এটা দেখেছি, শুনেছি, কিন্তু ওই যারা বাইরে নির্যাতিত হচ্ছেন, মালয়েশিয়া, সৌদি আরব থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, তারা যে বিভিন্ন রকম নির্যাতনের শিকার হন, নারী শ্রমিকরা তো আরো বেশি, সেগুলোর ব্যাপারে তাদের
ওইখানে ভূমিকা পালন করা, দূতাবাসগুলোকে সক্রিয় করা, দেশের মধ্যে কিছু নিয়ম কানুন করা এবং তাদের দেশের জালিয়াত, নির্যাতক এবং প্রবাসে যেখানে তারা কাজ করেন সেখানে নির্যাতক, জালিয়াত, এদের হাত থেকে রক্ষা করার জন্য যে ধরনের উদ্যোগ গ্রহণ করা দরকার প্রবাসী মন্ত্রণালয় এবং অন্যান্য, সেগুলি আমরা কোনো দায়িত্বশীল কোনো ধরনের ভূমিকা দেখতে পাইনি। সর্বশেষ আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আমরা বলেছিলাম যে ভারত, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন, জাপান, এদের সাথে যে সমস্ত সামরিক বেসামরিক চুক্তি আছে সেগুলি প্রকাশ করা এবং জনস্বার্থ বিরোধী তৎপর যে সমস্ত চুক্তি সেগুলো বাতিল করা, কিন্তু কোনো প্রকাশ হয়নি। বরঞ্চ এই সরকারের গত কয়েক মাসে বেশ কিছু গোপন চুক্তির আলামত আমরা দেখতে পাচ্ছি। আবার চুক্তি স্বাক্ষরের আগে, যেমন ট্রাম্পের শুল্ক নিয়ে যে সমস্ত ঘটনাগুলি ঘটল, সেই ঘটনাগুলির সময় আমরা কিছু কাগজপত্র পেলাম যেখানে ট্রাম্পের আদেশনামা আছে যে বাংলাদেশ সরকারের কি কি মানতে হবে। মানার মধ্যে একটা তো আছে কিছু তাদের কাছ থেকে প্রচুর আমদানি বাড়াইতে হবে। সেই আমদানি বৃদ্ধির এই ট্রাম্পের আদেশের কাগজপত্র আমরা যখন পেলাম তখন একই সঙ্গে জানলাম যে সরকার নন ডিক্লারেশন এগ্রিমেন্ট, নন ডিক্লারেশন এনডিএ স্বাক্ষর করেছে, মানে এটা তারা চুক্তি প্রকাশ করবে না, এই ধরনের একটা চুক্তি স্বাক্ষর করেছে। নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, এনডিএ, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট তারা স্বাক্ষর করে, তার মানে এটা প্রকাশ করা যাবে না, তাদের সাথে কি চুক্তি হবে সেটা প্রকাশ করা যাবে না, সেই চুক্তিটা স্বাক্ষর করেছে। তার ফলে কিছুই করা, এবং বাণিজ্য উপদেষ্টা বললেন যে যুক্তরাষ্ট্র যদি সম্মতি দেয় তাহলে আমরা এগুলি কিছু প্রকাশ করতে পারবো, বলছেন আমাদের স্বাধীনতার অবস্থা। এবং সেখানে আছে তাদের কাছ থেকে আমদানি বাড়াতে হবে, আমাদের প্রয়োজন থাকুক বা না থাকুক, সেই জন্য 25টা বোয়িং বিমান আমদানির সরকার অর্ডার দিয়েছে বলে সরকার একবার বলেছে, আবার বলছে যে এই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি, মানে স্বচ্ছতা নাই। 25টা বোয়িং বিমান, আর এটা তো আমরা জানলাম এখন, কিন্তু গত জুন মাসে যখন বাজেট ঘোষণা করা হয় সেই বাজেটেই কিন্তু আমরা দেখেছি যে সরকার আগে থেকেই এগুলি চুক্তি বাস্তবায়ন করছে, যেমন অস্ত্র, মাংস, মাছ, সুতা, তুলা, এই সমস্ত আমদানির জন্য শুল্ক মুক্ত, এটা গত বাজেটেই কিন্তু ঘোষণা করা হয়েছে। এবং সেখানে শুল্ক মুক্ত করার কারণে আমাদের শুল্ক কমে গেছে, সেজন্য আইএমএফ এর নির্দেশ অনুযায়ী আমাদের আবার দেশীয় অনেক পণ্যের উপরে শুল্ক বসানো হয়েছে, ভ্যাট বসানো হয়েছে, অনেক এমনকি অনলাইন যে সমস্ত অ্যাক্টিভিটি সেগুলোর উপর বসানো হয়েছে। মানে সরকার কোনো নেগোসিয়েশনে যাওয়ার আগেই ট্রাম্পের আদেশ মানতে পুরোপুরি আগ্রহী এবং গলার ফাঁস লাগানোর জন্য গলাটা এগিয়ে দিয়ে রাখছেন অনেক আগের থেকে। এটা হচ্ছে উদ্বেগের বিষয় যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে তার তো নিজের, এক হচ্ছে জনগণের জানার অধিকার আছে, দুই হচ্ছে যে কোনো চুক্তি যদি করতে হয় তাহলে সেটা যথাযথভাবে কনসালটেশন এবং নেগোসিয়েশনের জায়গায় যাবে এবং সেটা বাংলাদেশের মানুষকে জানতে হবে। তো মানুষ জানলে যেটা হয়, সরকার যদি কোনো চুক্তি জাতীয় স্বার্থবিরোধী মনে করে সেটা নিয়ে নেগোসিয়েশন করার সময় সে একটা শক্তি বোধ করে, শক্তি পায় যদি জনগণকে জানানো হয় এবং জনগণের মধ্যে থেকে যদি বক্তব্য আসে। কিন্তু গোপনে চুক্তি স্বাক্ষর করার অর্থ হচ্ছে যে সরকারের সেই ইচ্ছাটাই নাই, ইচ্ছাটা নাই এবং সেই চেষ্টাটাও নাই যে জাতীয় স্বার্থ, যেমন শুধুমাত্র শুল্ক মুক্ত আমদানি বাড়াতে হবে তা না, মার্কিন যুক্তরাষ্ট্র যার বিরুদ্ধে অবরোধ দেবে বা স্যাংশন দেবে তার সাথে আমরা কোনো বাণিজ্য করতে পারবো না, মার্কিন যুক্তরাষ্ট্র যার সাথে বাণিজ্য করবে না তার সাথে আমরাও বাণিজ্য করতে পারবো না, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে হবে, চীন থেকে আমদানি কমাতে হবে, এই ধরনের শর্ত। সেটা তো আমাদের, এটা তো মুক্ত বাজার অর্থনীতি বলে যা বলা হয়, ইনভিজিবল হ্যান্ড, এগুলো তো মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব ব্যাংকে আমাদের কাছে সবসময় বলেছে যে বাজার অর্থনীতির নিয়ম হচ্ছে বাজার অর্থনীতি অনুযায়ী চলবে, এখানে কোনো নির্দেশ দিয়ে চলবে না। এখন তার উল্টো গান তারা গাইছে, উল্টো কথা তারা বলছে, উল্টো নির্দেশ তারা দিচ্ছে এবং বাংলাদেশ সরকারও বিনা বাক্য ব্যয় সেগুলো গ্রহণ করছে। এটা হচ্ছে একটা খুবই উদ্বেগের বিষয়। আন্তর্জাতিক পানি বন্টন, ভারতের ব্যাপারে আমরা শুনি যে দিল্লি না ঢাকা, এটা আমরা প্রায়ই শুনি এবং সরকারের বিভিন্ন লোকজন বলে আমরা ভারতের আধিপত্যের বিরুদ্ধে, কিন্তু ভারতের আধিপত্য তো কোনো আকাশ মানে বায়বীয় জিনিস না, এটা তো কোনো হাওয়ার উপরে আধিপত্য চলে না, আধিপত্য তো সুনির্দিষ্ট তার কিছু মাধ্যম আছে, চুক্তি আছে, প্রকল্প আছে। তা আমরা পরিষ্কারভাবে বলি যে ভারতের আধিপত্যের চিহ্ন আছে কিছু, যেমন ধরেন সুন্দরবন বিনাশী রামপাল প্রকল্প, এটা হচ্ছে ভারতের আধিপত্যের একটা চিহ্ন।
আপনি যদি ভারতের আধিপত্য থেকে বের হতে চান, তাহলে রামপাল প্রকল্প চুক্তি এটা বাতিল করতে হবে, এবং এটা বাতিলের জন্য যৌক্তিকতা প্রচুর দেশে বিদেশে আন্তর্জাতিকভাবে তৈরি করা আছে। এটা বাতিল করার জন্য সরকারের বিশেষ কোনো পরিশ্রম করতে হবে। আদানি চুক্তি, আদানি আন্তর্জাতিকভাবে অভিযুক্ত এবং দণ্ডপ্রাপ্ত, এবং তার চুক্তি নিয়ে আন্তর্জাতিকভাবে আলোচনা আছে, এটাও বাতিল করার জন্য কোনো পরিশ্রম করতে হবে। সীমান্ত, তারপরে ট্রানজিটের যে সমস্ত অযৌক্তিক চুক্তি, সেগুলো আপনারা প্রকাশ করেন এবং সেগুলি বাতিল করেন। আন্তর্জাতিক পানি বন্টন, এটা কিন্তু আমরা বহুদিন থেকে বলে আসছি, শেখ হাসিনার আমল থেকেই বলছি যে জাতিসংঘের একটা বিধান আছে, 1997 সালের একটা কনভেনশন আছে, পানি কনভেনশন। সেই পানি কনভেনশনের যে স্বাক্ষর যারা করে নাই, তাদের মধ্যে একটা হচ্ছে ভারত, একটা হচ্ছে বাংলাদেশ। তো শেখ হাসিনার আমলে আমরা বুঝতে পারি যে ভারত করে নাই, সেজন্য বাংলাদেশও করে নাই। ভারত করলে, ভারত না করলে, বাংলাদেশ করলে ভারত রুষ্ট হবে, সেজন্য শেখ হাসিনার সরকার করে নাই, এটা তো আমরা বুঝতে পারছি। কিন্তু এই সরকার কি কারণে করে নাই? মাঝখানে বিভিন্ন আমরা দাবি দেওয়া করার পরিপ্রেক্ষিতে এক উপদেষ্টা বলছিলেন যে এটা আমরা শিগগিরই স্বাক্ষর করব, কিন্তু এখন পর্যন্ত 1 বছরের মধ্যেও স্বাক্ষর হয়নি। আমরা দাবি করি যে আপনি পানি কনভেনশনে যদি বাংলাদেশ স্বাক্ষর করে, তাহলে আন্তর্জাতিক বিধি অনুযায়ী যে উপরে যারা আছে, যে নদীর পানির উপরে কোনো ধরনের বাধা বিঘ্ন সৃষ্টি করা, আন্তর্জাতিকভাবেই, আন্তর্জাতিক আইনেই ভারত অভিযুক্ত হবে। ভারতের সাথে আমরা কখনোই দ্বিপাক্ষিক আলোচনা করে কোনো সুবিধা হয়নি। আন্তর্জাতিক আইনে, আন্তর্জাতিক বিধি, সেটা ছাড়া এই যে সমুদ্রের যে সীমা, পানি সীমা, সেটাও কিন্তু আমরা যতটুকু পেয়েছি সেটা আন্তর্জাতিক যে আইন, আন্তর্জাতিক যে প্রতিষ্ঠান, তার মাধ্যমে দ্বিপাক্ষিক চুক্তি করে এইটাও পাওয়া যেত। তো সুতরাং এইটা আমরা দাবি করি যে অবিলম্বে যেন এই চুক্তিতে স্বাক্ষর করা হয়। তো এইখানে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশের কথা আমরা আজকে আমাদের যারা আলোচক তারাও বললেন, আমরা সবাই জানি যে একটা প্রত্যাশা তৈরি হয়েছিল, এবং সেখানে বৈষম্যহীন বাংলাদেশের কথা বলতে গেলে যে 4টা বৈষম্যের বিষয়ে আমরা বিশেষভাবে জানি, অর্থনৈতিক বৈষম্য, শ্রেণী বৈষম্য, এই শ্রেণী বৈষম্য এবং লিঙ্গীয় বৈষম্য, ধর্মীয় বৈষম্য, জাতিগত বৈষম্য। আমরা দেখতে পাচ্ছি যে সরকার এই 4টা বৈষম্যের ক্ষেত্রেই যে দিকে যাওয়ার কথা, এই বৈষম্য দূর করার জন্য যতটুকু পদক্ষেপ নেওয়ার কথা, তার উল্টো পদক্ষেপ নিচ্ছে। এবং এইটার একটা অন্যতম প্রতিফলন দেখা যাচ্ছে এই যে আহতদের চিকিৎসার বিষয়, যেটা ফারহানা বললেন যে যারা আহত তাদের শতকরা 90% যদি দরিদ্র জনগোষ্ঠী হওয়ার কারণেই তারা অবহেলিত হচ্ছে কিনা তিনি এই প্রশ্ন রেখেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে তারা যদি শ্রমজীবী, আপনি যারা নিহত হয়েছে তাদের দিকটা দেখেন, যারা শহীদ হয়েছেন তারাও কিন্তু বেশিরভাগ শ্রমজীবী মানুষ, এবং যারা শিক্ষার্থী হিসেবে নিহত হয়েছেন তারাও আসলে বেশিরভাগই শ্রমজীবী পরিবারের সন্তান। এবং যারা আহত হয়েছেন তারা যদি সচ্ছল পরিবারের সন্তান হতেন, তাদের তো চিকিৎসার জন্য রাষ্ট্রের দিকে তাকিয়ে থাকতে হতো না, সরকারের দিকে। তারা শ্রেণী বৈষম্য, অর্থনৈতিক বৈষম্যের শিকার, গরিব শ্রমজীবী পরিবারের জনগোষ্ঠীর অংশ হওয়ার কারণেই তাদের এই অসহায়ত্বটা তৈরি হয়েছে। রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার দরকার হচ্ছে, সেখানেই রাষ্ট্র ফেল করছে। আর ধর্মীয় বৈষম্য, সেই বৈষম্য দূর করার বদলে দেখা যাচ্ছে যে বৈষম্য বৃদ্ধির জন্য যে সমস্ত মব সন্ত্রাস এবং অন্যান্য তত্ত্ব সেটা চলছে। লিঙ্গীয় বৈষম্য, সেটা দূর করার বদলে বৈষম্যবাদী যারা, তাদের দাপট বেড়েছে এবং তাদের দাপটের কাছে সরকার আত্মসমর্পণ করছে। জাতিগত বৈষম্যের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বৃদ্ধি এবং তাদের উপর আক্রমণ। এইভাবে তো এটা তো সরাসরি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে বা প্রত্যাশার সাথে একটা বিশ্বাসঘাতকতা। এখন সরকার বলছেন এর মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হয়েছে। জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা এখন এইটা আবার আরেকটা প্রসঙ্গ হয়, সেটার মধ্যে আমরা যাব না। কিন্তু সেখানে আমরা দেখলাম ইতিহাসটা খুবই খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে। এবং জুলাই ঘোষণাপত্রে যেমন একটা উদাহরণ দেই, যেমন বলা হয়েছে যে 1/11 চক্রান্তের মধ্যে দিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসেছিল। তো সেই 1/11 ওটা যদি চক্রান্ত হয়, সেই 1/11 চক্রান্তর সময় কিন্তু বর্তমান প্রধান উপদেষ্টা সক্রিয় ছিলেন, এবং তিনি তখন একটা রাজনৈতিক দল খোলার উদ্যোগ নিয়েছিলেন, নাগরিক শক্তি নামে। সেটা জনগণের সমর্থন না পাওয়ার কারণে তিনি আর অগ্রসর হন।
তাহলে তো ওই ঘোষণাপত্রের মধ্যে যদি এটাকে ১/১১ ষড়যন্ত্র বলা হয়, তাহলে এই ব্যাপারে তো ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ব্যাখ্যা থাকতে হবে যে তার ভূমিকা সেই সময় কি ছিল, সেটার ব্যাখ্যাও থাকা উচিত। তো এই সমস্ত বিষয়গুলো অস্বচ্ছতা, স্ববিরোধিতা এবং জনগণকে কোনো গুরুত্ব না দেওয়া কিংবা বৈষম্যহীন বাংলাদেশের যে স্বপ্ন কিংবা প্রত্যাশা তৈরি হয়েছিল সেটার প্রতি পুরোপুরিভাবে সেটাকে অবহেলা করা, উপেক্ষা করা কিংবা তার প্রতি বিশ্বাসঘাতকতার বিভিন্ন লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, এখন সরকার বলছেন যে তারা এখন দ্বিতীয় পর্বে প্রবেশ করেছে। দ্বিতীয় পর্ব হচ্ছে নির্বাচনের পর্ব। তো আমরা নির্বাচন একটা যদি গ্রহণযোগ্য নির্বাচন যদি সরকার করতে পারে, আমি মনে করি যে আমরা মনে করছি যে সরকার অনেক কিছুই আমরা যা যা প্রত্যাশা করেছিলাম করতে পারেনি। তো নির্বাচন যদি যথাযথভাবে করতে হয়, গ্রহণযোগ্যভাবে করতে হয়, যে সংস্কারগুলো করতে হবে, প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে, প্রশাসনিক সংস্কার করতে হবে, পুলিশ এবং অন্যান্য ক্ষেত্রে সংস্কার করতে হবে। কিন্তু সবচেয়ে বড় সংস্কার যেটা করতে হবে সেটা হলো সরকারের পক্ষপাতহীন থাকতে হবে। সরকার যদি পক্ষপাত দুষ্ট থাকে, সরকার যদি অস্বচ্ছ থাকে এবং সরকারের ভেতরে যদি সমন্বয়হীনতা থাকে, তাহলে নির্বাচনের ক্ষেত্রে বড় ধরনের বিপর্যয় হবে। তা আমরা দাবি করব যে সরকার তার যে পক্ষপাতহীন সেটার ব্যাপারে সেটাকে লঙ্ঘন করার মতো অনেক উদাহরণ তৈরি হয়েছে, সেগুলির মধ্যে আমরা যাচ্ছি না। আমরা আশা করি যে সরকার পক্ষপাতহীন হয়ে অন্তত নির্বাচনটা গ্রহণযোগ্য একটা নির্বাচন দেবেন, সেটার ব্যাপারে আন্তরিকভাবে চেষ্টা করবেন। সেইটা বলে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আশা করি যে আগামী ১ বছর এর থেকে একটা উন্নত পরিস্থিতি, এর থেকে বেটার পরিস্থিতি আমরা পাবো, সেই প্রত্যাশা রেখে আজকের এই আলোচনা পর্যালোচনা সভা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।